আসসালামু আলাইকুম। রিকাবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আমি রিপা আক্তার, সহকারী শিক্ষিকা, রিকাবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয়। তো আজকে তোমাদের সাথে হাজির হয়েছি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এই বিষয়টি নিয়ে। আর আজকে আমি এই বিষয়ের অষ্টম অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি যে তোমরা সবাই তোমাদের মেন বই, খাতা এবং কলম নিয়ে বসেছো এই ক্লাসটি দেখার জন্য। তো আজকে আমরা বাংলায় ইংরেজ শাসনের সূচনা পর্ব, অর্থাৎ বাংলায় কিভাবে ইংরেজরা তাদের আধিপত্য বিস্তার করে এবং এদেশের সর্বত্র তাদের বাণিজ্য বিস্তার লাভ করে সে সম্পর্কে আমরা আজকে জানব। তো বাংলায় ইংরেজ শাসনের সূচনাটা প্রথমে হয়েছিল যেভাবে, আমরা এখন সেই সম্পর্কে একটু ধারণা নেই। যে প্রাচীনকাল থেকেই বাংলা অঞ্চল ছিল ধন সম্পদে পরিপূর্ণ একটি স্বয়ংসম্পূর্ণ অঞ্চল হিসেবে কৃষকের গোলা ভরা ধান, ক্ষেত ভরা ফসল, পুকুর ভরা মাছ থাকতো। অর্থাৎ প্রাচীনকালে এদেশে এত পরিমাণ ধন সম্পদের প্রাচুর্য ছিল যে কৃষকের ছিল গোলা ভরা ধান, ক্ষেত ভরা ফসল, পুকুর ভরা মাছ, অর্থাৎ তাদের কোনো অভাব অনটন ছিল না। তাঁতিদের হাতে বোনা কাপড় ইউরোপের কাপড়ের চেয়ে বেশি উন্নত মানের ছিল। ধন সম্পদের প্রাচুর্যতার কারণে এই অঞ্চলে, অর্থাৎ এই উপমহাদেশ বা বাংলায়, অনেক ইউরোপীয় কোম্পানি এদেশে ব্যবসা বাণিজ্য করতে এসেছিল। অর্থাৎ বাংলার প্রাচীনকাল থেকে বাংলার প্রচুর প্রাচুর্যতার কারণে বা ধন সম্পদের স্বয়ংসম্পূর্ণ থাকার কারণে ইউরোপীয় বণিকরা বা ইউরোপীয় বিভিন্ন কোম্পানি এবং অন্যান্য দেশের বণিকরা আমাদের এই উপমহাদেশে বা বাংলায় বাণিজ্য করতে এসেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের মেন বইয়ের 97 নাম্বার পেজ, বাংলা ইংরেজ শাসনের সূচনা পর্ব, এই পেজটিতে চলে যাও। তো এই অধ্যায় শেষে আমরা বাংলা ইংরেজ শাসনের পটভূমি ব্যাখ্যা করতে পারবো। অর্থাৎ এই অধ্যায়টি পড়ে আমরা ইংরেজ শাসন কিভাবে শুরু হয়েছিল সেই পটভূমিটা ব্যাখ্যা করতে পারবো। পলাশী ও বক্সারের যুদ্ধের কারণ ও ফলাফল জানতে পারবো। চিরস্থায়ী বন্দোবস্তের পটভূমি ও ফলাফল সম্পর্কে জানতে পারবো। দ্বৈত শাসন সম্পর্কে জানতে পারবো। তো আজকে আমরা পার্ট 1 এইটা দিয়ে শুরু করব। অর্থাৎ আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মেন বইয়ের 97 থেকে 100, অর্থাৎ আমরা এই পেজগুলো নিয়ে আজকে আলোচনা করব। আর এখানে কি কি বিষয়গুলো আছে এই পেজে দেখো, যে ইউরোপীয়দের আগমন, পর্তুগিজ, ওলন্দাজ বা ডাচ, ডেনমার্ক, ইংরেজ, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। অর্থাৎ আজকে আমরা এই 6টি বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসা যাক ইউরোপীয়দের আগমন। অর্থাৎ ইউরোপীয়রা বাংলায় কবে আগমন হয় এদের, এবং এরা কি বাণিজ্য করেছিল। সপ্তম শতক থেকে এই অঞ্চলের সঙ্গে আরব বণিকদের ব্যবসা বাণিজ্য ছিল একচেটিয়া। অর্থাৎ সপ্তম শতক থেকে এই উপমহাদেশের সাথে আরব বণিকদের, তারা শুধু আরব বণিকদের সাথে একচেটিয়া ব্যবসা করত। তারা বাণিজ্য করত মূলত সমুদ্র পথে। 1453 সালে কনস্টান্টিনোপল উসমানীয় তুর্কিরা দখল করে নেয়। ফলে উপমহাদেশের সাথে জলপথে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। এ কারণে ইউরোপীয় বণিকরা সমুদ্রপথে উপমহাদেশে ব্যবসা বাণিজ্য করতে শুরু করে। এখন এখান থেকে তোমাদের অনুধাবন প্রশ্ন, যে ইউরোপীয় বণিকরা সমুদ্রপথে এদেশে ব্যবসা বাণিজ্য করতে আসে কেন? তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে এই উত্তরটা দিয়ে দিতে পারি খুব সহজে, যে সপ্তম শতক থেকে এই অঞ্চলের সঙ্গে আরব বণিকদের ব্যবসা বাণিজ্য ছিল একচেটিয়া। তারা বাণিজ্য করত মূলত সমুদ্রপথে। আর 1453 সালে কনস্টান্টিনোপল উসমানিয়া তুর্কিরা দখল করে নেয়, যার জন্য
জলপথে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায় উপমহাদেশের সাথে। আর এই কারণেই ইউরোপীয় বণিকরা সমুদ্রপথে উপমহাদেশে ব্যবসা বাণিজ্য করতে শুরু করে। এবারে আসো পর্তুগিজ। পর্তুগিজদের মধ্যে ভাস্কো দা গামা দুঃসাহসী নাবিক প্রথমে সমুদ্রপথে এদেশে আসেন। তিনি 1498 সালের 27শে মে ভারতের কালিকট বন্দরে এসে উপস্থিত হন। তার আগমনের মধ্য দিয়ে উপমহাদেশে ব্যবসা বাণিজ্য এবং যোগাযোগের ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা হয়। অর্থাৎ পর্তুগিজদের মধ্যে ভাস্কো ডা গামাই সমুদ্রপথে প্রথম এদেশে আসেন, আর তিনি 1498 সালের 27শে মে ভারতের কালিকট বন্দরে এসে উপস্থিত হন। আর তার মধ্য দিয়েই উপমহাদেশে, অর্থাৎ তার আগমনের মধ্য দিয়েই উপমহাদেশে ব্যবসা বাণিজ্য এবং যোগাযোগের ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা হয়। আমি তোমাদের বুঝার এবং সুবিধার্থে ইম্পর্টেন্ট লাইনগুলো কিন্তু হাইলাইটস করে দিয়েছি, কালার করে দিয়েছি। তোমরা তোমাদের মেন বই থেকে কিন্তু অবশ্যই এই লাইনগুলোর নিচে দাগ দিয়ে নিবে। তো স্বল্প সময়ের মধ্যে এই ইউরোপীয় বণিকরা উপমহাদেশের পশ্চিম উপকূলের কালিকট, চোল, বোম্বাই, সালসেটি, বেসিন, কোচিন, গোয়া, দমন ও দিউ প্রভৃতি বন্দরে বাণিজ্য কুঠি স্থাপন করতে সক্ষম হয়। 1538 সালে পর্তুগিজরা চট্টগ্রাম ও সাতগাঁয়ে বাণিজ্য ঘাঁটি নির্মাণের অনুমতি লাভ করে। 1579 সালে তারা হুগলিতে উপনিবেশ গড়ে তোলে। বাংলা সহ উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে বাণিজ্য কুঠি নির্মাণে ভূমিকা থাকলেও পর্তুগিজদের বিভিন্ন অপকর্ম ও দস্যুতার কারণে বাংলার সুবাদার শায়েস্তা খান তাদের সন্দ্বীপ ও চট্টগ্রামের ঘাঁটি দখল করে বাংলা থেকে বিতাড়িত করেন। অর্থাৎ পর্তুগিজরা এদেশে আগত অন্যান্য ইউরোপীয় শক্তির কাছে পরাজিত হয়, ফলে এরা এদেশ ত্যাগ করতে বাধ্য হয়। তাহলে পর্তুগিজরা এই দেশ ত্যাগ করতে বাধ্য হয় শুধুমাত্র তাদের অপকর্ম এবং দস্যুতার কারণে, এবং অন্যান্য এই দেশে আগত অন্যান্য ইউরোপীয় শক্তির কাছে পরাজিত হয়ে। এবারে আসো ওলন্দাজ বা ডাচ। হল্যান্ডের অধিবাসী ওলন্দাজ বা ডাচরা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে বাণিজ্যের উদ্দেশ্যে। আর এই ডাচ ইস্ট ইন্ডিয়া গঠন করা হয় 1602 সালে। এটা কিন্তু তোমাদের প্রশ্নে, জ্ঞানমূলক প্রশ্নে প্রায় সময় এসে থাকে যে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়। হ্যাঁ, 1602 সালে। ভারতবর্ষে তারা কালিকট, নাগাপট্টম, বাংলার চুঁচুড়া ও বাঁকুড়ায় তাদের বাণিজ্য কুঠি স্থাপন করে। তাদের সাথে ইউরোপীয় শক্তি ইংরেজদের সাথে ব্যবসা বাণিজ্য নিয়ে শুরু হয় এবং বাংলার শাসকদের সাথে তারা বিরোধে জড়িয়ে পড়ে। 1759 সালে সংঘটিত বিদারার যুদ্ধে তারা ইংরেজদের কাছে পরাজিত হয়। ফলে 1805 সালে তারা সকল বাণিজ্য কেন্দ্র গুটিয়ে ভারতবর্ষ ত্যাগ করতে বাধ্য হয়। অর্থাৎ ওলন্দাজ বা ডাচ, যারা ওলন্দাজ হচ্ছে হল্যান্ডের অধিবাসী ছিল ডাচরা, তো তারা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1602 সালে গঠন করে উপমহাদেশে আসে বাণিজ্যের উদ্দেশ্যে। তো তারা ভারতবর্ষের বিভিন্ন স্থানে তাদের বাণিজ্য কুঠি স্থাপন করে, কিন্তু এক সময় তাদের ইউরোপীয় শক্তি ইংরেজদের সাথে ব্যবসা বাণিজ্য নিয়ে এবং বাংলার শাসকদের সাথে তাদের বিভিন্ন ধরনের বিরোধে তারা জড়িয়ে পড়ে, যার কারণে 1759 সালে বিদারার একটা যুদ্ধ সংগঠিত হয়। আর সেই যুদ্ধে ইংরেজদের কাছে ডাচরা পরাজিত হয়। পরে তারা 1805 সালে তাদের সকল বাণিজ্য কেন্দ্র গুটিয়ে ভারতবর্ষ থেকে চলে যায়। তো প্রথমে পর্তুগিজ, পরে ওলন্দাজ শক্তির এই পতন ভারতে, অর্থাৎ এই যে পর্তুগিজ এবং ওলন্দাজ তাদের শক্তির যে পতন হয়েছিল, তাদের পতনের মধ্য দিয়েই ইংরেজরা ভারতে তাদের শক্তির পথ সুগম করে, অর্থাৎ ভারতে ইংরেজ শক্তির পথ সুগম হয়। এবারে আসো দিনেমার। তোমাদের মেন বইয়ের 99 নাম্বার পেজে দেওয়া আছে দিনেমার। দিনেমার বা ডেনমার্কের একদল বণিক, অর্থাৎ ডেনমার্কের লোকদের বলা হতো দিনেমার। এই একদল বণিক বাণিজ্য করার উদ্দেশ্যে ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাহলে দিনেমাররা যে কোম্পানিটি গঠন করে তার নাম কি? হ্যাঁ, ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে।
আর এটা 1620 সালে তারা দক্ষিণ ভারতের তাঞ্জোর জেলায় ত্রিবাঙ্কুর এবং 1676 সালে বাংলার শ্রীরামপুরে বাণিজ্য কুঠি স্থাপন করে, কিন্তু তারা এদেশে লাভজনক ব্যবসা করতে ব্যর্থ হয়। 1845 সালে ইংরেজদের কাছে বাণিজ্য কুঠি বিক্রি করে কোনো রকম সফলতা ছাড়াই দিনেমাররা এদেশ ত্যাগ করে। অর্থাৎ দিনেমাররা ভারত উপমহাদেশে তেমন মানে ব্যবসা বাণিজ্য করে তেমন কোনো তারা সফলতা পায়নি, যার কারণে তারা একদম বিনা সফলতায় দিনেমাররা এদেশ ত্যাগ করে, আর তারা তাদের বাণিজ্য কুঠিগুলো ইংরেজদের কাছে বিক্রি করে দেয়। আর মার্কের লোকদেরকে বলা হতো দিনেমার, আর তারা ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিটি গঠন করে। তো এটা কিন্তু এখান থেকে আমি তোমাদের টপিকটি ছোট করে লেখার কারণ হচ্ছে যে ইম্পর্টেন্ট লাইনগুলো যাতে তোমরা খুব সহজে মনে রাখতে পারো। তো এবারে আসো ইংরেজ। সমুদ্রপথে ইউরোপীয় বণিকদের সাফল্য, প্রাচ্যের ধন সম্পদের প্রাচুর্য ইংরেজ বণিকদেরকে এই অঞ্চলে অর্থাৎ উপমহাদেশে ব্যবসা বাণিজ্যে উৎসাহিত করে। অর্থাৎ ইংরেজ বণিকরা উপমহাদেশে ব্যবসা বাণিজ্য করতে আসে, তার একমাত্র কারণ হচ্ছে যে ওই যে সমুদ্রপথে বিভিন্ন ইউরোপীয় বণিকরা এদেশে এসেছিল এবং তাদের যে ব্যবসা বাণিজ্যে সাফল্য ছিল এবং উপমহাদেশ বা বাংলা প্রচুর ধন সম্পদের প্রাচুর্য ছিল, আর যা দেখে ইংরেজ বণিকরা এদেশে বা এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য করার জন্য উৎসাহিত হয়। এই উদ্দেশ্যে ইংল্যান্ডের একদল বণিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটি বণিক সংঘ গড়ে তোলে। বণিক সংঘটি 1600 সালে রানী এলিজাবেথের কাছ থেকে 15 বছর মেয়াদি প্রাচ্যে একচেটিয়া বাণিজ্য করার সনদপত্র লাভ করে। এই সনদপত্র নিয়ে কোম্পানির প্রতিনিধি বাণিজ্যিক সুবিধা লাভের আশায় আকবরের দরবারে হাজির হন। এরপর ক্যাপ্টেন হকিংস 1608 সালে রাজা প্রথম জেমসের সুপারিশপত্র নিয়ে বাণিজ্যিক সম্প্রসারণের লক্ষ্যে সম্রাট জাহাঙ্গীরের সঙ্গে দেখা করেন। তার অনুমতি নিয়ে 1612 সালে সুরাটে বাণিজ্য কুঠি স্থাপিত হয়। 1615 সালে স্যার টমাস রো প্রথম জেমসের দূত হয়ে জাহাঙ্গীরের দরবারে আসে। 1619 সালে স্যার টমাস রো ভারতবর্ষ ত্যাগ করেন। কোম্পানি দ্বিতীয় বাণিজ্য কুঠি স্থাপন করে মছলিপট্টমে। বাংলার সুবাদার শাহ সুজার অনুমোদন লাভ করে 1658 সালে হুগলিতে কুঠি স্থাপন করে। 1668 সালে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস পর্তুগিজ রাজকন্যা ক্যাথরিনের সঙ্গে বিয়ের যৌতুক হিসেবে করেন বোম্বাই, মানে বর্তমানে যে মুম্বাই শহর সেটার আগের নাম ছিল বোম্বাই। অর্থাৎ 1668 সালে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস পর্তুগিজ রাজকন্যা ক্যাথরিনের সঙ্গে বিয়ের যৌতুক হিসেবে লাভ করেন বোম্বাই, অর্থাৎ বর্তমানে যে মুম্বাই শহর। অর্থের অভাবে চার্লস ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে 50,000 পাউন্ডের বিনিময়ে শহরটি বিক্রি করে দেয়। জন চাঙ্ক নামে আরেক ইংরেজ 1690 সালে 1200 টাকার বিনিময়ে কলকাতা, সুতানটি ও গোবিন্দপুর নামে 3টি গ্রামের জমিদারিত্ব লাভ করে। ভাগীরথী নদীর তীরের এই 3টি গ্রামকে কেন্দ্র করেই পরবর্তীকালে কলকাতা নগরীর জন্ম হয়। তাহলে তোমাদের কিন্তু এখান থেকে প্রশ্ন যে কলকাতা নগরীর জন্ম হয় কোন 3টি গ্রামকে কেন্দ্র করে? হ্যাঁ, কলকাতা নগরীর জন্ম হয় কলকাতা, সুতানটি ও গোবিন্দপুর নামে 3টি গ্রামকে কেন্দ্র করে। পরবর্তীকালে কলকাতা নগরীর জন্ম হয়। এখানেই কোম্পানি 1700 সালে ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নাম অনুসারে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করেন। ইংরেজ কোম্পানির ক্ষমতা আরও বৃদ্ধি পায় যখন দিল্লির সম্রাট ফারুরুখশিয়ার তাদের বাংলা, মুম্বাই ও মাদ্রাজে বিনা শুল্কে বাণিজ্যের অধিকার প্রদান করেন। একই সাথে কোম্পানি নিজস্ব মুদ্রা প্রচলনের অধিকার লাভ করে। সম্রাটের এই ফরমানকে ইংরেজ ঐতিহাসিক ওরমে
ইস্ট ইন্ডিয়া কোম্পানির মহাসনদ বা ম্যাগনা কার্টা বলে উল্লেখ করে। এখন এখান থেকে তোমাদের অনুধাবন প্রশ্ন যে মহাসনদ বা ম্যাগনা কার্টা কি বা বলতে কি বোঝে, তখন কিন্তু তোমাদের এই রিডিং থেকে অর্থাৎ এখান থেকে উত্তরটি দিতে হবে। এবারে আসো তোমাদের 100 নাম্বার পেজ, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। উপমহাদেশে সর্বশেষে আগত ইউরোপীয় বণিক কোম্পানি হচ্ছে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। অর্থাৎ প্রথমে কারা আসে, প্রথমেই তোমাদেরকে কিন্তু এই ক্লাসে আমি দেখিয়েছি, আমি কিন্তু স্টেপগুলো সিরিয়ালি তোমাদেরকে এখানে দেখিয়েছি যে প্রথমে ইউরোপীয়দের মধ্যে আসে পর্তুগিজ, তারপরে আসে তোমাদের ওলন্দাজ বা ডাচ, তারপরে আসে ডেনমার্ক, তারপরে ইংরেজরা, দেন সর্বশেষে যারা এই উপমহাদেশে বাণিজ্য করতে আসে ইউরোপীয় বণিক, তাদের মধ্যে সর্বশেষ কোম্পানি হচ্ছে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1664 সালে এই কোম্পানি গঠিত হয়। 1668 সালে প্রথম সুরাট এবং পরের বছর মুসলিপট্টমে বাণিজ্য কুঠি স্থাপন করে। 1673 সালে পন্ডিচেরিতে ফরাসি উপনিবেশ গড়ে ওঠে। 1674 সালের পর থেকে তারা তাদের বাণিজ্যিক কার্যক্রম বাংলায় সম্প্রসারিত করে। কোম্পানিটি বাংলার সুবাদার শায়েস্তা খানের কাছ থেকে গঙ্গা নদীর তীরে অবস্থিত চন্দননগর স্থানটি কিনে নেয়। 1690 থেকে 1692 সালের মধ্যে চন্দননগর একটি শক্তিশালী ফরাসি বাণিজ্য কুঠিতে পরিণত হয়। 1693 সালে নির্দিষ্ট হারে শুল্ক প্রদানের শর্তে ফরাসিরা বাংলা, বিহার, উড়িষ্যায় বাণিজ্য করার সুযোগ পায়। 1696 সালে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি চন্দননগরে একটি শক্তিশালী দুর্গ স্থাপন করতে সক্ষম হয়। দাক্ষিণাত্যের কর্ণাটকের যুদ্ধসমূহে ফরাসি কোম্পানি পরাজিত হলে তারা এদেশ ত্যাগ করে, অর্থাৎ তারা দাক্ষিণাত্যের কর্ণাটের যে যুদ্ধ লেগেছিল সেই যুদ্ধে তারা পরাজিত হয়ে এদেশ ত্যাগ করে। ফলে ইংরেজরা ভারতবর্ষে অপ্রতিদ্বন্দ্বী শক্তিতে পরিণত হয়। অর্থাৎ এই যে ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথমে পর্তুগিজ, তারপর হচ্ছে ওলন্দাজ বা ডাচ, তারপর হচ্ছে তোমার যে দিনেমার আসে, তো তারা বিভিন্নভাবে পরাজিত হয়ে এই উপমহাদেশ থেকে তারা তাদের বাণিজ্য কুঠি নিয়ে উপমহাদেশ ত্যাগ করে। তারপর এবং অর্থাৎ পর্তুগিজ এবং ওলন্দাজ এই দুই দেশের বা কোম্পানির বিদায়ের মধ্য দিয়ে এদেশ ত্যাগ করার মধ্য দিয়ে ইংরেজ শক্তি বা ইংরেজ শক্তিটা বা ইংরেজ কোম্পানিটা আরও বেশি শক্তিশালী হয়। তারপরে আসে হচ্ছে তো লাস্টে সর্বশেষে যেই কোম্পানিটি আসে এদেশে উপমহাদেশে সেটি হচ্ছে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর এই ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির এদেশ ত্যাগ করার মধ্য দিয়ে ইংরেজরা ভারতবর্ষে অপ্রতিদ্বন্দ্বী শক্তিতে পরিণত হয়। অর্থাৎ তখন থেকে ইংরেজরা ভারতে অর্থাৎ এই বাংলায় বা উপমহাদেশে ইংরেজ শাসনের সূচনা হয়। তো আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই ক্লাসটি এখন খুব মনোযোগ সহকারে শুনেছো এবং তোমাদের মেইন বইয়ে দাগিয়ে নিয়েছো। আর যারা এখনো ক্লাসটিতে জয়েন করো নাই তারা খুব তাড়াতাড়ি জয়েন করে ফেলবে এবং তোমরা আমি যতটুকু বুঝিয়েছি এখান থেকে তোমাদের যে মেইন বইয়ের পেজ নাম্বারগুলো তো বলেই দিয়েছি যে 100 পেজ পর্যন্ত আজকে আমি আলোচনা করেছি। এই পেজগুলো তোমরা আবার নিজেরা বাসায় খুব ভালোভাবে পড়বে যাতে তোমাদের এটা আর তোমরা ভুলে না যাও। আর হচ্ছে যে তোমাদের কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে, আমি তোমাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আর তোমরা কিন্তু তোমাদের মেইন বই থেকে ভিতর থেকে লাইনগুলো খুব ভালোভাবে পড়বে, কারণ এগুলি থেকে কিন্তু তোমাদের অনেক প্রশ্ন আসে যাতে তোমরা সহজে উত্তর দিতে পারো। তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে, আর তোমাদের জন্য বাড়ির কাজ হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। ভাস্কো দা গামা কোন দেশের নাবিক ছিলেন? 2. কোন পর্তুগিজ নাবিক প্রথম সমুদ্র পথে ভারত উপমহাদেশে আসেন? 3. ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠন করা হয়? 4. ভাস্কো দা গামা কত সালে কালিকট বন্দরে এসে উপস্থিত
হন। অনুধাবন প্রশ্ন ১, প্রাচীনকালে অনেকেই বাংলা অঞ্চলে বাণিজ্য করতে এসেছিলেন কেন? ২, পর্তুগিজ, ওলন্দাজ ও ডেনমার্কদের উপমহাদেশে স্থাপিত বাণিজ্য কুঠিগুলোর নাম লিখো। তো আশা করছি যে তোমরা সবাই এই প্রশ্নগুলোর উত্তর খুব সহজেই লিখতে পারবে আজকের এই আলোচনা থেকে। তো তোমরা অবশ্যই তোমাদের নোট খাতায় এই প্রশ্নের উত্তরগুলো লিখে ফেলবে, এবং যদি তোমরা তোমাদের কিন্তু ক্লাস খোলার সাথে সাথে কিন্তু আমরা এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের কাছ থেকে দেখব এবং মুখস্থ পড়া নিব মুখে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে এবং নিরাপদে থাকবে।